অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আমি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দিনলিপি গ্রন্থ উর্মিমুখর পাঠ করছি। আজ আপনাদের কাছে পড়ে শোনাব উর্মিমুখর গ্রন্থের সপ্তম ভাগ। কাল সুপ্রভার চিঠিখানা ডাকে ফেলে দিয়ে আজ সকালে বাগানগাঁয়ে পিসিমার বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি। আজ দিনটা সকাল থেকে মেঘ ও বৃষ্টি, পথ হাঁটার পক্ষে উপযুক্ত দিন। রোদ নেই, অথচ বৃষ্টি খুব বেশিও হচ্ছে না। ঠান্ডা জলো হাওয়া বইছে মাঝে মাঝে। কুঠির মাঠে আসতেই আমাদের ঘাটের পথে শুয়োখালি আম গাছে অনেকগুলো আম পড়ল ঢুপঢাপ করে। গোটা কতক আম কুড়িয়ে পথের ধারে বসেই খেলাম, কারণ যেতে হবে প্রায় 13-14 মাইল পথ। কখন গিয়ে পৌঁছবো তার নেই ঠিকানা। কুঠির মাঠ দিয়ে বৃষ্টি ধোয়া বনঝোপের মধ্যে দিয়ে আস্তে আস্তে কি আনন্দই পেলাম। পথ হাঁটতে আমার বড় আনন্দ। এই যে বাড়ি থেকে বেরিয়েছি, পথে পথে অনির্দিষ্ট গন্তব্যস্থানের উদ্দেশ্যে চলেছি, এতেই আমার আনন্দ। কাঁচিকাটার পুল পার হয়ে একটা লতা ঝোপওয়ালা সুন্দর বাবলা গাছ ভেঙে পড়েছে রাস্তার উপরে। এরকম সুন্দর গাছ ভাঙলে আমার বড় কষ্ট হয়। বড় বড় বট অশ্বত্থ গাছের ঘন ছায়া। পথের দুধারে বুনো খেজুর গাছে কাঁদি কাঁদি স্বর্ণবর্ণ খেজুর দুলছে। বউ কথা কাও পাখি ডাকছে। বাংলাদেশের রূপ যদি কেউ দেখতে চায়, তবে এই সব গ্রাম্য পথে যেন প্রথম বর্ষার দিনে পায়ে হেঁটে বহুদূর গ্রামের উদ্দেশ্যে যায়, তবেই সে বাংলাকে চিনবে। পাখি আর বনসম্পদ, তার পুষ্পরাজি, তার মেয়েদের দেখবে, চিনবে, ভালোবাসবে। আমি এই নেশাতেই প্রতি বৎসর এই সময় বেরিয়ে পড়ি। বাগানগাঁয়ের পথে বড় একটা বটগাছের তলায় বসে লিখছি। চারিধারে মাঠ, বৃষ্টি পড়ছে ঝরঝর করে। বেলা কত হয়েছে মেঘে আন্দাজ করা যায় না। জলো হাওয়ায় আউশের ভুঁই থেকে ধানের কচি জাউলার মৃদু সুগন্ধ ভেসে আসছে। বটগাছের ডালে কত কি পাখি ডাকছে। মাঠের মধ্যে অসংখ্য খেজুর গাছ। চাষারা ক্ষেতে নিরেন দিচ্ছে, তামাক খাচ্ছে, নীল মেঘের কোলে বক উঠছে। কাঁচিকাটা পুল পার হয়ে খানিকটা এসেই একটা লোকের সঙ্গে আলাপ হলো। তার বয়স 60-62 হবে। রংটা বেজায় কালো, হাতে একটা পোঁটলা, কাঁধে ছাতি। আমি বললুম, কোথায় যাবে হে? সে বললে, আজ্ঞে দাদাবাবু, সাঁড়াপোতা ঠাকুরতলা যাব। বাড়ি শান্তিপুর গোসাইপাড়া। লোকটা বললে, একটা বিড়ি খান দাদাবাবু। বেশ লোকটা। ওরকম লোক আমার ভালো লাগে। সহজ সরল মানুষ, এমন সব কথা বলে যা আমি সাধারণত শুনি নে। সুন্দরপুরে আসতে প্রমথ ঘোষ সাইকেলে চেপে কোথায় যাচ্ছে দেখলুম। আমি আর আমার সঙ্গী দুজনে মোল্লাহাটির খেয়াঘাটে পার হই। সুন্দর মেঘাচ্ছন্ন সকালবেলা, নদীজল শান্ত, ওখানে সবুজ কষার বন। খেয়া পার হয়ে কেউটে পাড়া। মরিঘাটা ছাড়িয়ে আমরা গোবরাপুর এলুম। 8 বছর বাজারের যে দোকানে তামাক খেয়েছিলাম, সেখানে আমরা তামাক খাবার জন্য বসতে গিয়ে দেখি গোবরাপুরের জজবাবুর সেজো ছেলে মল্লীনাথ বসে আছে। সে আমাকে দেখে টানাটানি করতে লাগলো তাদের বাড়ি নিয়ে যাবার জন্যে। অন্তত চা খেয়েও যেন যাই। তার দাদা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, অনেক দিন পরে বাড়ি এসেছেন, তার সঙ্গে দেখা করতেই হবে। তিনি নাকি আমার বইয়ের খুব অনুরাগী ইত্যাদি বলে বাড়ি নিয়ে গেল। আমার সঙ্গীকেও সে নিমন্ত্রণ করলে। ওদের মস্ত বড় বাড়ি, আর কত যে ছেলে মেয়ে। সব ভাইগুলি বড় চাকরি করে বিদেশে। এবার বাড়িতে ওদের সন্ন্যাসী ভাই এসে রামকৃষ্ণ উৎসব করছেন, সেই উপলক্ষে সবাই এসেছে। ওপরের ঘরে মেয়েরা গান গাইছে, বাইরের বৈঠকখানায় ছেলেরা তাস খেলছে, হৈ হৈ কাণ্ড। আমরা চা খাবার খেয়ে
ভদ্রতা বজায় রাখবার উপযুক্ত একটু গল্পগুজব করে তখনই আবার পথে বার হলুম। পথে বার হয়ে কোথাও একদণ্ড থাকতে আমার ভালো লাগে না। আমার সঙ্গীটি যাবে পাশেরই গ্রামে তার জামাই বাড়িতে। ওরা আচার্য বামুন এতক্ষণ নিজের মেয়ের ভাসুরের কথা বলতে বলতে আসছিল। সেই ব্যক্তিটি ঘরে খুব সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও ৪৫ বছর বয়সে ছেলে না হওয়ার অজুহাতে আজ ২ মাস হল পুনরায় দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেছে। সেই গল্প সে আমাকে নানাভাবে শোনাচ্ছিল। হঠাৎ জজবাবুদের বাড়ি থেকে বেরিয়েই সে আমার ওপর অত্যন্ত ভক্তিমান হয়ে উঠল। জজবাবুদের বাড়িতে আমার আদর যত্ন দেখেই বোধহয় ওর মনের ভাবের এ পরিবর্তনটুকু হলো। বললে, দাদাবাবু, আপনাকে এতক্ষণ চিনতে তো পারিনি। আপনি মাথা থেকে বার করে এমন একখানা বই লিখেছেন যার অত বড় দামি দামি লোকে এত সুখ্যাতি করলেন। তখন তো আপনি সাধারণ মানুষ নন। সম্ভ্রমে ও শ্রদ্ধায় তার সুর গদগদ হয়ে উঠেছে। তারপর বললে, তবে বাবু যদি অনুমতি করেন আমিও নিজের পরিচয়টা দিই। এতক্ষণ দিইনি, কারণ বিদেশে পথে ঘাটে নিজের পরিচয় না দেওয়াই ভালো। দিয়ে কি হবে? আমার নাম নদে শান্তিপুর থেকে আরম্ভ করে কলকাতা পর্যন্ত সবাই জানে। আপনার শ্রী গুরুর চরণ কৃপায়, হে হে। কৌতূহলের সহিত ওর মুখের দিকে চাইলুম। কোনো ছদ্মবেশী মহাপুরুষের সঙ্গে এতক্ষণ আমার ভ্রমণ করবার সৌভাগ্য ঘটেছে না জানি। লোকটা বললে, আমার নাম দাদাবাবু হাজারি পরোটা। আমি অবাক হয়ে বললুম, হাজারি? আজ্ঞে, হাজারি পরোটা। হাজারি পরোটা? আজ্ঞে, সেই আমি এই অধীন। বলে সে আমার মুখের ভাব পরিবর্তন লক্ষ্য করবার জন্যে আমার মুখের দিকে চেয়ে রইল। বোধহয় আমার বিস্ময়কে পূর্ণ বিকাশের সময় দেওয়ার জন্যে। কিন্তু আমি তখনও সেই অবাকভাবে চেয়ে আছি দেখে বললে, দাদাবাবু, যদিও আমরা ভট্টাচার্যি, কিন্তু আমার উপাধি পরোটা। মানে এমন পরোটা আর কেউ তৈরি করতে পারত না নদে শান্তিপুরের মধ্যে। ৫০০ ওজনের একখানা খাস্তা পরোটা, যেখানে ধরুন খসে আসবে। আমার দোকান ছিল গ্রাম চাঁদপাড়ায়। দৈনিক ১০-১২ টাকা বিক্রি। পরোটা, লুচি, আলুর দম, ডিম, মাংস। আমার দোকানে যে একবার খেয়েছে দাদাবাবু, সে আপনাদের বাপ মায়ের আশীর্বাদে কখনো ভুলত না। কলকাতা পর্যন্ত আমার নাম ডাক। খেদা মিত্তিরের বাড়ির রসুই করেছি এক হাতাবেরিতে ৫ বছর। তার গল্প তখনও ভালো করে শেষ হয়নি। একজন ডেকে বললে, এই যে বেআই মশাই যে, আসুন আসুন, কি সৌভাগ্য আমার, নমস্কার নমস্কার। হাজারি পরোটা স্মিত হাস্যে বললেন, নমস্কার। তা আপনারা তো খোঁজ করবেন না, মেয়েটা পড়ে আছে। বলি এই একবার। আচ্ছা দাদাবাবু, আসুন একটু পায়ের ধুলো নিই। বলেই লোকটা ঝুঁকে পড়ে আমার পায়ের ধুলো নিয়ে বসল। তারপর তার বেআইয়ের দিকে চেয়ে বললে, দাদাবাবুর সঙ্গে দেখা হয়েই বুঝেছি উনি মহৎ লোক। ওর সঙ্গে জজবাবুর বাড়িতে গিয়ে খাসা আম, উৎকৃষ্ট সন্দেশ, চা, কত কি খেলাম। কি আদর সেখানে ওর। শুনেই তার বেয়াই আমায় বিনীতভাবে অনুরোধ করতে লাগলো সেখানে দুপুরে থাকবার জন্যে। ভাবলে, জজবাবুরা যখন খাতির করেছে, তখন আমি বা কোন ডেপুটি কি অন্ততপক্ষে একজন পুলিশের দারোগা না হব। আমি আমার অক্ষমতা জানিয়ে বিদায় নিলাম। তারা সকলে যতক্ষণ আমাকে দেখতে পায় আমার দিকে প্রশংসমান দৃষ্টিতে চেয়ে রইল এবং আমার সম্বন্ধে কী সব কথা বলাবলি করতে লাগল। আমি বেরিয়ে এসে মাঠে পড়লুম। দুধারে আউশ ধানের ক্ষেত। একটা বৃহৎ জিউলি গাছের তলায় যখন পৌঁছেছি, তখন জোর বৃষ্টি আসাতে গাছের নিচে বসলুম। মাটি ভিজে গিয়েছে, আর প্রকাণ্ড ডালগুলোর সর্বত্রই আঠার ঝুড়ি ঝুলছে। অথচ কাল সুপ্রভার চিঠি আঁটবার জন্যে বারাকপুরে একটু জিউলির আঠা খুঁজে পাইনি। কি সুন্দর লাগছিল
উন্মুক্ত মাঠের হাওয়া, দুধারে সবুজ ধানের ক্ষেত, বর্ষাস্নাত গাছপালার ঝোপঝাড়। একটা প্রকাণ্ড বটগাছ মাঠের মধ্যে, তার তলায় অনেকক্ষণ বসে অপেক্ষা করলুম বৃষ্টি না থামা পর্যন্ত। ট্যাংরা, সুন্দরপুর, কমলাপুর প্রভৃতি গ্রাম পার হয়ে একটা সুন্দর জলাশয়ের তীরে এক প্রকাণ্ড বটগাছের তলায় কলের গান হচ্ছে দেখে সেখানে গেলাম। অনেক গ্রাম্য লোক জড়ো হয়েছে। গ্রাম্য বধূরা ওপারের ঘাট থেকে গান শুনছে। দুই পথ চলতি লোক কলের গান নিয়ে যেতে যেতে এখানে বটগাছের তলায় শ্রান্তি দূর করবার জন্যে বসে কল বাজাচ্ছে। আমিও গিয়ে দুটো রেকর্ড বাজাতে বললুম। তারা আমায় খাতির করে বসালে, বিড়ি খেতে দিলে, রেকর্ডের বাক্স এগিয়ে দিয়ে বললে, বলুন বাবু, কোন গান আপনার পছন্দ? সামনের জলাশয়টা শুনলাম জামদার বাঁওড়ের আগর। কি সুন্দর যে তার দৃশ্য সেই বটতলা থেকে। বাঁওড় অর্থাৎ মজা নদী, তার ওপারে যতদূর দৃষ্টি যায় বড় বড় নিবিড় বাঁশবন জলের ওপর ঝুঁকে পড়েছে। পদ্মফুল আর পদ্মপাতায় জল দেখা যায় না। আরও ওদিকে শ্যাওলার দাম বেঁধে গিয়েছে। আমি গান শুনতে শুনতে সেই দিকে চেয়ে চেয়ে দেখি। মনে একটা অপূর্ব মুক্তির সুখ। বেলা 10:30 কি 11টা। কলকাতা হলে এতক্ষণ ছুটতে হতো স্কুলে। রুটিন বাঁধা জীবন স্বপ্ন বলে মনে হচ্ছে এই সুদূর পল্লীগ্রামের পদ্মফুলে ভরা জলাশয়ের তীরে প্রাচীন বটতলায় বসে। পিসিমার বাড়ি বেলা 1টার সময় এসে পৌঁছে দেখি পিসিমা খেতে বসেছেন। আমিও স্নান করে এসে খেয়ে নিয়ে একটু বিশ্রাম করলুম। পিসিমার ঘরটাতে কেমন একটা পুরনো পুরনো গন্ধ পাওয়া যায়। 1300 সালের পরে আর এ ঘরে নতুন পাঁজি আসেনি। 1300 সালে পিসেমশাই মারা গিয়েছিলেন। সেকালের গন্ধে, সেকালের আবহাওয়ায় ঘরটা ভর্তি। কড়ির আলনা, সেকালের কাঁথা, কড়ির চুবড়ি, কাঁঠাল কাঠের সিন্দুক, গরুর মূর্তি বসানো পেতলের ঘণ্টা, বেতের প্যাটরা, যেসব জিনিস একালে কোনো বাড়িতে দেখা যায় না। একখানা কাশিদাসী মহাভারত আছে 1276 সালে ছাপা। অনেকক্ষণ ভয় ভয় সেই সব প্রাচীন দিনের বাতাসে নিঃশ্বাস প্রশ্বাস নিলাম। কত পুরনো দিনের কথা মনে হয়। যেদিন মেনকা পিসিমা আমার বাল্যে বাবার ওপর রাগ করে এখানে চলে এসেছিলেন। বাবা এসে একবার কথকতা করেছিলেন। বিকেলে হাটতলায় এক ডাক্তারের সঙ্গে আলাপ হলো। ডাক্তারটির অত্যন্ত দুরবস্থা। একটা বাঁশের মাচায় মলিন শয্যা, একখানা ভাঙা টেবিল, গোটা 20-25 শিশি। অন্যদিকে আর একটা মাচাতে 1 বস্তা তামাক। একটুখানি বসবার পরই তিনি নিজের দুঃখের কাহিনী বলতে আরম্ভ করলেন। আজ 4 মাস থেকে এখানে 1 পয়সা রোজগার নেই। হাটখোলার মুজিবুর মিয়ার দোকানে চাল ডাল ধার নিয়ে আজ 4-5 মাস চলছে। এদিকে বাড়িতে মেয়ের বিয়ের দিন স্থির হয়েছিল 4ঠা জ্যৈষ্ঠ। টাকা জোগাড় না করতে পারায় বিয়ে ওদিন হয়নি। তারপর বললেন, দেখুন এখানে এক ঘর বামুন আছে, বেশ বড় গাঁতিদার। তাদের বাড়ির এক বউ আজ 4 মাস শয্যাগত। তা মশাই একবার ডাকে না। বলে ডাক্তার কবিরাজ দেখিয়ে কি হবে, আমরা ফকির দেখাচ্ছি। হাটখোলার এক দোকানে এক মৌলভী সাহেব আমাদের ডাকাডাকি করলেন বলে গেলাম। সেখানকার মক্তবে তিনি নতুন মৌলভী হিসাবে এসেছেন। মাসে 12 টাকা পাবেন। হাটখোলাতে একটা মুসলমানদের দরগা ঘর আছে, সেখানেই আপাতত থাকবেন। তার মুখে মধুবাবু সাব ইন্সপেক্টরের গল্প শুনলাম। মধুবাবু আমাদের কালে আমরা যে পাঠশালায় পড়তাম সেখানে গিয়ে আমায় একবার গ্রন্থ বানান জিজ্ঞেস করেছিলেন। সে 1905 সালের কথা হবে। সন্ধ্যার পরেই বৃষ্টি এলো। আমি হাটখোলা থেকে চলে এলাম। রাত্রে একটা গোয়ালার ছেলে অনেক গল্পগুজব করলে। সকালে স্নান করে
পিসিমার কাছে বিদায় নিয়ে পাটশিমলে মোহিনী কাকার সঙ্গে দেখা করবার জন্যে রওনা হলাম। আজ খুব রোদ উঠবে, আকাশ নীল, সকালের হাওয়ায় বিলের জল আর ধানের জাওলার গন্ধ। হাটখোলার ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে মাঠের পথে হাঁটি। এদেশে যেখানে সেখানে আম গাছের তলায় পিটুলি ফলের মতো দিব্যি বড় বড় রাঙা রাঙা আম তলা বিছিয়ে পড়ে রয়েছে। কেউ কুড়োয় না দেখে আশ্চর্য হয়ে গেলুম। একজনকে জিজ্ঞেস করলুম, তোমাদের এখানে আম কুড়োয় না কেন? সে বললে, বাবু, এখানে 1 পয়সা আমের পণ বিক্রি হয়, এত আম এখানে, কে কত খাবে। পাটশিমলে ঢুকতেই একপাশে একটা বড় বন। একটা উঁচু শিমুল গাছ বনের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার ডালে পাতা মুড়ে পিঁপড়ে বাসা বেঁধেছে। দৃশ্যটা দেখে আমার মনে হলো, এইসব সত্যিকার বাংলার বনের দৃশ্য, ট্রপিক্যাল বনানীর দৃশ্য না দেখলে বাংলাকে চিনব কী করে? শহরের লোকের শহরেই জন্ম, শহরেই বিবাহ, শহরেই মৃত্যু। তারা সত্যিকার বাংলার রূপ কখনো দেখে? যে বাংলার মাটির বৈষ্ণব কবিতা, গ্রাম্য সঙ্গীত, ভাটিয়ালি গান, কীর্তন, শ্যামাসঙ্গীত, পাঁচালী, কবি, এরা সে বাংলাকে কখনো দেখলে না। যে বাংলার শিল্প কাঁথা, শীতলপাটি, মাদুর, কড়ির আলনা, কড়ির চুবড়ি, খাগড়াই পিতল কাঁসার জিনিস, সে বাংলাকে এরা কখনো জানলে না। অথচ সমস্ত জাতিটার যোগ রয়েছে যার সঙ্গে, আর সে কি গভীর যোগ রয়েছে, তা এই পল্লীপথে পায়ে হেঁটে বেরিয়ে আমি খুব ভালো বুঝতে পারছি। পাটশিমলে ঢুকে একটা ক্ষুদে জাম গাছ তলায় শিকড়ের গায়ে বসে এই কথা কটা লিখছি। চারিধারে পাটশিমলের বন। আমার মনে হয় সমগ্র বাংলাদেশের মধ্যে যদি কোথাও বন জঙ্গল ও বাঁশবনকে যথেচ্ছা বৃদ্ধির সুযোগ দেওয়া হতো, তবে এই ধরনের নিবিড় দুর্ভেদ্য বনানীর সৃষ্টি হতো দেশে। এর প্রকৃতি মালয় উপদ্বীপের বা সুমাত্রা, জবদ্বীপের ট্রপিক্যাল রেন ফরেস্টের সমান না গেলেও বিহার, সাঁওতাল পরগনা বা মধ্য ভারতের অরণ্যের চেয়ে স্বতন্ত্র। ট্রপিক্যাল রেন ফরেস্টের সঙ্গে এর সাদৃশ্য আছে লতা জাতীয় উদ্ভিদের প্রাদুর্ভাবে। এত নানা আকারের লতার প্রাচুর্য শুধু উষ্ণমণ্ডলের বনানীরই নিজস্ব সম্পদ। এই জন্যে এই সব বনের রূপ স্বতন্ত্র। এত বুশ আন্ডারগ্রোথও নেই সিংভূম বা মধ্য ভারতের বনে। অল্প জায়গার মধ্যে এত বিভিন্ন শ্রেণীর উদ্ভিদের সমাবেশও সেসব বনে নেই। মোহিনী কাকাদের চণ্ডীমণ্ডপে বসে দেখছিলুম সামনের বৃষ্টি ধৌত বনপত্র সম্ভারের শোভা, নির্মল নীল আকাশ, সেই আকাশ অনেকদিন পরে মেঘশূন্য, আশ্চর্য মরকত শ্যাম পত্রপুঞ্জের উপর ঝলমলে পরিপূর্ণ সূর্যালোক। চণ্ডীমণ্ডপের উঠোনে একটা তরুণ নারকোল বৃক্ষের শাখাপত্রের স্পন্দন বড় ভালো লাগছে। প্রাচীনকালের ছোটা ইটের ভাঙা বাড়ি, ভাঙা চণ্ডীমণ্ডপ, ছাদ ভাঙা পুজোর দালান, পূর্বেকার সম্পন্ন গৃহস্থের বর্তমান শ্রীহীনতার সুপরিচিত চিহ্ন চারিদিকে। দুপুরের একটু পরেই পাটশিমলে থেকে বার হই। দুধারে প্রকাণ্ড বাঁশঝাড়, আর বছরে দেখা সেই কালীবাড়ির বাঁশঝাড়টা। বাঁশ না কাটলে কিভাবে বাড়তে পারে তা কালীবাড়ির বাঁশঝাড় না দেখলে বোঝা যাবে না। বাঁশের দুর্ভেদ্য জঙ্গল। এ বাঁশ কালী পুজোর দিন ভিন্ন এবং ঠাকুরের প্রয়োজন ভিন্ন কেউ কাটতে পারে না। এই গ্রামের এই রীতি। এ গ্রামেও সর্বত্র আম গাছের তলায় যথেষ্ট আম পড়ে আছে, কেউ কুড়োয় না। মাঠে পড়লুম, অতি ভীষণ রৌদ্র আজ, তবু একটু হাওয়া আছে তাই ঠান্ডা। রাস্তায় এসে ছায়া পাওয়া গেল, কিন্তু দুধারে যেমনি জঙ্গল তেমনি মশা।
এক জায়গায় একটা লাল টুকটুকে আম কুড়োতে একটুখানি দাঁড়িয়েছি, অমনি মশাতে একেবারে ছেকে ধরেছে। সাঁড়াপোতার বাজার ছাড়িয়ে কল্লোকার সঙ্গী সেই হাজারি পরোটার বেয়াই বাড়ি গেলুম। হাজারি পরোটা বাইরে বসে তামাক খাচ্ছিল। আমায় দেখে লাফিয়ে উঠল, আসুন দাদাবাবু, মহা সৌভাগ্য যে আপনি এলেন। মুখ যে লাল হয়ে গিয়েছে রোদে, আসুন বসুন। তারপর সে নিজেই একখানা পাখা নিয়ে এলো ছুটে। মুখ লাল হওয়ার যদিও আমার কোনো উপায় নেই, আমার কালো রঙে। বাতাস দিতে আরম্ভ করলে নিজেই। তার বেয়াইকে ডেকে নিয়ে এলো, আমার সঙ্গে আলাপ করিয়ে দিল। মহা খাতির। অনেকক্ষণ, প্রায় ঘণ্টাখানেক সেখানে বসে গল্প করে সেখান থেকে বার হই। ওরা আবার একটু জলযোগ করালে, কিছুতেই ছাড়লে না। আবার রাত্রেও থাকতে বললে। আমি অবশ্যি তাদের সে অনুরোধ রাখতে পারলাম না। গোবরাপুরের বাজারের কাছে এসে দেখি মনীন্দ্র চাটুর্যে যাচ্ছেন। মনীন্দ্রবাবু প্রথমে আমায় চিনতে পারেননি, নাম বলতে চিনতে পারলেন। বললেন, চলো আমার বাড়ি। আমি বললুম, বাড়ি গিয়ে তো থাকতে পারবো না, সুতরাং গিয়ে কোনো লাভ নেই। আপনি কেমন আছেন বলুন। তারপর দুজনে পথে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলুম। মনীন্দ্রবাবু এই অঞ্চলের মধ্যে একজন মানুষের মতো মানুষ। অমন উদার হৃদয়, পরোপকারী, সদাশয় বৃদ্ধ এসব দেশে নেই। আমি ওর কাছে গুরুতর অপরাধে অপরাধী, সে কথা এখানে আর ওঠাতে চাইনে। তিনিও সে বিষয়ে কোনো উল্লেখ করলেন না। বললুম, শনিবারে আসতেই হবে আমাদের এখানে উপেন ভট্টাচার্যের মেয়ের বিয়েতে, সেদিন আবার কথাবার্তা হবে। আজ আসি। আর কোথাও দাঁড়ালুম না। সূর্য হেলে পড়েছে, রোদ নিস্তেজ হয়ে আসছে। আমায় যেতে হবে এখনও 7 মাইল পথ। কেউটে পাড়ার পথে এক বুড়ি জিজ্ঞেস করলে, বাবু, এত রোদে বেরিয়েছ কেন? বললুম, যাব অনেক দূর পথ। বুড়িটি টিকে বেচতে যাচ্ছে গোবরাপুরের বাজারে। মোল্লাহাটির খেয়া যখন পার হই তখন সূর্য হেলে পড়েছে। মোল্লাহাটির হাট বসেছে। আজ 8 বছরের মতো হাটে গেলুম। খুব আমের আমদানি। বেলা গিয়েছে দেখে বেশিক্ষণ দাঁড়াতে পারলুম না। মোল্লাহাটি থেকে খাবড়াপোতা পর্যন্ত আসতে রোদটুকু একেবারেই গেল। কিন্তু পথের পাশের আরামডাঙ্গার খড়ের মাঠের দৃশ্য মনে হলো আমাদের এ অঞ্চলটি সুন্দর বেশি। এত নদী বাঁওড়ের সমাবেশ অন্যত্র নেই। আইনদ্দি মণ্ডলের বাড়ির পিছনে সেই বাঁকে এসে খানিকটা বসে বিশ্রাম করি। এই জায়গাটা বড় ভালো লাগে আমার। মরা গাং চক্রবৃত্তে ঘুরে গিয়েছে। বাঁশবনের শীর্ষ অপরাহ্নের ছায়ায় আর নীল আকাশের তলায় বেশ দেখাচ্ছে। পুল পার হয়ে এসে দেখি গঙ্গাচরণের দোকানে তালা। দোকান নাকি উঠে গিয়েছে স্টেশনের ধারে। কুঠির মাঠের পথ দিয়ে ঠিক সন্ধ্যার সময় বাড়ি পৌঁছই। খুদুরা আসেনি, আসবার কথা ছিল কাল। উষার চিঠি এসেছে, দেখি খাটের ওপর পড়ে আছে। 4 বছর পরে ওর খবর পেলাম। আবার বৃষ্টি নামল, খুব ঠান্ডা পড়ল, কিন্তু কি জানি সারা রাত আমার ভালো ঘুম হলো না। শেষ রাত্রের দিকে একটু ঘুম এলো। এসেই উষার চিঠি পেলুম, আর একখানা হাওড়ার রমেন ভট্টাচার্যের। তার পত্রখানার উত্তর দিতে হবে। উষা এসেছে কলকাতায় বহুদিন পরে, এর মধ্যে একদিন গিয়ে দেখা করতে হবে। একটা শিমুল গাছের গুঁড়িতে বসে কত কথা ভাবলুম। বাল্যে ওইসব বাদলার দিনে কেমন নৌকা বেয়ে একা বেড়াতুম। ওদিকে চালতেপোতার বাঁক, চটকাতলায় খালের নাম রেখেছিলুম অস্টারব্রুক। তখন সমুদ্র ভ্রমণের নানা বই পড়তুম, সর্বদা সেই স্বপ্ন দেখতুম। সেই সমুদ্র ও আমাদের এই ছোট্ট ইছামতি, তার জল একই কালো জল। সন্ধ্যায় একটা তারা উঠল মাধবপুরের নির্জন চরের একটা অতি সুন্দর তরুণ সাইবাবলা গাছের মাথায়। কত অদ্ভুত চিন্তা মনে আসে তারাটার দিকে চেয়ে। বড় ভালো লাগে,
এই দূর বিসর্পিত আউশ ধানের ক্ষেত, বাঁশঝাড়ের সারি, বসে বসে এই সুখ দুঃখময় ভাবনা। কলকাতায় ফিরে এসব দিনের কথা বড় মনে হবে। এর মধ্যে একটা আধ্যাত্মিক পরিতৃপ্তি আছে। কলকাতায় মন থাকে উপবাসী প্রকৃতির উপভোগের দিক থেকে। এখানে দুদিন এসে বাঁচি। তবুও তো এবার রোদ না ওঠার জন্যে ছুটির শেষের দিনটা মন বড় ভালো নয়। নীল আকাশ দেখা এবার ভাগ্যে বড় একটা জুটবে না। মুসলমান মাস্টারটি এলো। দুজনে গিয়ে পাঠশালার পেছনে মরা গাঙের ধারে বসব। এমন সময় এলো ঝোড়ো কালো মেঘের রাশি। বারাকপুরের দিক থেকে উড়ে এলো। সঙ্গে সঙ্গে ঝমঝম বর্ষার বৃষ্টি। দৌড় দৌড় সবাই মিলে ছুটে গিয়ে পাঠশালার ঘরে আশ্রয় নিলাম। সেখানে বসে ও অম্বিকাপুরের মিটিংয়ের কথা বলতে লাগলো। আমায় সেখানে নিয়ে যেতে চায় তারা, কবে আমার যাবার সুবিধা হবে ইত্যাদি। আধ ঘন্টা পরে থামল বৃষ্টি। দুজনে গিয়ে বসলুম পাঠশালার পিছনের মাঠের মরা গাঙের ধারে, আরামডাঙ্গার চরের এপারে। মুসলমান মাস্টারটির বাড়ি বরিশাল জেলা। অনেক দিন থেকে সে এদেশে আছে। তার খেয়াল গ্রামে গ্রামে চাষাদের মধ্যে শিক্ষার প্রচার করা। অম্বিকাপুর, মামুদপুর, শচীনন্দনপুর, মহৎপুর, হুদো, মানিককোল, বৌজুরি, সর্পরাজপুর এসব গায়ে সে পাঠশালা বসিয়েছে। নিজে দেখাশোনা করে। চাষা মহলে তার খুব খাতির। নিঃস্বার্থ সেবাব্রতে ব্রতী উদার ধরনের যুবক। তাই ওকে বড় ভালো লাগে। বললে, আসুন, বেশ জায়গাটা, বসে একটু গল্প করি। বিড়ি নেই পকেটে, মুশকিল হয়েছে, কাকে দিয়ে আনাই বলুন তো। আমি গামছা পাতলাম বৃষ্টি সিক্ত কচি ভ্যাদলা ঘাসের ওপর। ওকে বললুম, বসুন। ও বললে, আপনার গামছায় বসবো? জোর করে তাকে বসালুম। তারপর সে একটা গল্প ফাঁদলে। বললে, শুনুন, সেদিন অম্বিকাপুরে একটা বড় করুণ ব্যাপার হয়ে গিয়েছে। অম্বিকাপুরে আমার যে পাঠশালা আছে সেখানে একটি মুসলমান মেয়ে পড়ত। তার নাম মোমেনা। ও বছর উচ্চ প্রাইমারি পরীক্ষায় বৃত্তি পেয়ে পাশ করেছে। চাষার মেয়ে, কিন্তু চাষার ঘরে অমন রূপ কেউ দেখেনি। এই টকটকে গায়ের রং, এই পটলচেরা চোখ, এই স্বাস্থ্য, এই গড়ন, সব দিক থেকে মেয়েটি যেন আপনাদের বামুন কায়স্থের ঘরের সুন্দরী মেয়ের মতো। তার উপর তার লেখাপড়ার খুব ঝোঁক। গান জানে, শিল্পকাজ শিখেছে স্কুলে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মেয়েটির 11 বছর বয়সে বিয়ে হয়েছিল। সেই বছরেই বিধবা হয়। উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার পর যখন পাশের খবর বেরোলো, তখন তার দেওর তার বাপ মায়ের কাছে যাতায়াত শুরু করলে তাকে বিয়ে করবার জন্যে। মেয়েটির বাপ মা রাজি হয়ে গেল, কিন্তু মেয়ের তাতে ঘোর আপত্তি। তার দেওর নিতান্ত মূর্খ চাষা, স্বাস্থ্য অতি খারাপ, চেহারা কালো। মেয়েটি ওই গ্রামেরই একটা ছেলেকে ভালোবাসে, মুসলমানেরই ছেলে। 3rd ক্লাস পর্যন্ত পড়েছিল রানাঘাট স্কুলে। এখনও বাড়িতে বই, খবরের কাগজ আনিয়ে পড়ে। বয়স 25-26, সুশ্রীও বটে। মেয়েটির বয়স 17। মেয়ে বাপ মাকে নাকি গোপনে বলেছিল, যদি তোমরা আমার বিয়ে দিতেই চাও তবে অমুকের সঙ্গে দিও, আমার দেওরকে আমি বিয়ে করব না। বাপ মা তাতে ঘোর গড়রাজি। দেওরদের নাকি খুব ধানের গোলা আছে, ক্ষেত খামার আছে, এ ছোকরার কিছুই নেই। মেয়েটির কথা কেউই শুনলে না। তাকে জোর করে বিয়ে দিয়ে দিল তার দেওরের সঙ্গে। বিয়ের সময় আমাদের মুসলমানদের প্রথা আছে, বিবিকে মোল্লা জিজ্ঞাসা করবে, তুমি একে বিয়ে করতে সম্মত আছো তো? মোল্লা সে কথা মেয়েকে জিজ্ঞেস করতেই মেয়ের ফিট হয়ে গেল সেই বিয়ের আসরে। ভাবুন, কতটা দুঃখ সে বুকে চেপে রেখেছিল নীরবে মুখ বুজে। আমি বললুম, বিয়ের কি হলো? সে বললে, বিয়ে কি আটকে আছে? হয়ে গেল। তারা শ্বশুরবাড়িতে নিয়ে গেল। বড় লক্ষ্মী মেয়ে, কিন্তু তার জীবনটা। দ্য ইউজুয়াল স্টোরি।
অনেক শুনেছি এমন ধরনের গল্প, কিন্তু কেন এমন হয় তা কে জানে। সূর্য অস্ত যাচ্ছে, বাবুই পাখিদের অত্যাচার বড় বেড়ে গিয়েছে। জোলো ধানের ক্ষেতে বেজায় পটপটির আওয়াজ ও ভাঙা টিনের বাজনা। ময়ূরকণ্ঠী রঙের আকাশে যেন একটা কালো আভা লেগেছে। অমন সুন্দর স্থান, অমন মরাগাঙের ধারে, আরামডাঙ্গার চরের এপারে, অমন ইন্দ্রনীল আকাশের নিচে বসে গল্পটা বড়ই করুণ লাগল। হয়তো গল্পটা কিছু নয়, মানুষের ব্যথাহত আত্মার আকুতি, সেটাই আসল জিনিস। আইভান বুনিনের কথায় বলি, দেন হোয়াট ইজ আর্ট? ইট ইজ দ্য প্রেয়ার, দ্য মিউজিক, দ্য সং অফ দ্য হিউম্যান সোল। এই কথাটা আমাদের দেশের পণ্ডিতমন্য সমালোচকদের বুঝতে দেরি লাগবে। শুধু টেলার অফ টেলস হওয়া আর প্রাণের ভাষার ব্যঞ্জনা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমাদের অনেকে বলে, গল্প তো বলা হয়ে গেল, আর কেন, পাঠকে বুঝে নিক না বাকিটুকু। পাঠকে বুঝবে কাঁকুর। রোজই যখন হাট করে ফিরি তখন আমার চোখে পড়ে বটগাছ, বাঁশবন, আমবন, বড় বড় কুকুরে আলুর লতা গাছের গায়ে জড়িয়ে জড়িয়ে উঠেছে। পানের মতো তার চকচকে সবুজ পাতা। গাছে গাছে কাঁঠাল ঝুলছে। নারকেল গাছ, কলা গাছ, পেঁপে গাছ, ঘন আগাছার জঙ্গল, বাঁওড়ের চর, কচুরিপানার দাম, কোকিল ও বউকথাকাও পাখির ডাক, কচু ঝোপ, শিমুল গাছ, সোনালি ফুল দোলানো বাবলা গাছ, উলঙ্গ শিশুর দল, মাছ ধরা দেয়ারি, কুমোরপাড়ায় হাঁড়ি পোড়াবার পণ, কলসি কাঁখে গ্রামবধূর দল, ট্রপিক্সের কোনো একটা দেশের পরিচিত দৃশ্য, যেমন দেখা যায় জবদ্বীপে, সুমাত্রায়, মালয় উপদ্বীপে, বোর্নিও ও ভারতসাগরীয় দ্বীপপুঞ্জে। ইউরোপ আমেরিকা থেকে সম্পূর্ণ পৃথক এদের জীবনযাত্রা, চিন্তাধারা, শিল্প, খাদ্য, পরিচ্ছদ, দেশের দৃশ্য। আমরা বলি আমাদের ভালো, ওরা বলে ওদের ভালো। ওদের বিজ্ঞান আছে, কলকবজা আছে, সাহস আছে, অধ্যাবসায় আছে। আমাদের দর্শন আছে, প্রাচীন ঋষিরা আছে, পুঁজিপুঁথি বিস্তর আছে। আমরা বলি আমরাই বা কম কি? আমি তো দেখি এসব কিছুই নয়। এবার ট্রপিক্সের কোনো দেশে, যদিও বাংলা ওর মধ্যে পড়ে না, জন্মেছি, দূর কোনো জন্মান্তরে যাব ইউরোপে কি মার্কিন যুক্তরাষ্ট্রে, কিংবা বৃহস্পতি কি অন্য কোনো গ্রহান্তরে, কি কোন দূর নক্ষত্রে। আমি অমর আত্মা, আমি দেশকালের অতীত। কোন দেশ আমার, কোন দেশ পর? সকলকেই ভালোবাসতে চাই, স্বদেশ বিদেশ নির্বিশেষে সকলের সব ভালোটুকু নিতে চাই। এই আমার, এই তোমার, এই সংকীর্ণতা যেন থাকে না। এই দেশে জন্মেছি, মানুষ হয়েছি, কিন্তু এদেশের সঙ্গে নিজেকে অনেকটা মিশিয়ে দিলেও যেন খানিকটা আছি কৌতূহলী দর্শকের মতো। যেন এই বৃক্ষ লতাবহুল সবুজ দেশে এসে দেখে এবার আশ্চর্য হয়ে গেছি। প্রতিদিন দেখছি, আজ 40 বছর ধরে, তবু তৃপ্তি নেই। এই নিত্য নতুন আমার কাছে, কোনো দিন বুঝি এর রূপ একঘেয়ে লাগবে না। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দিনলিপি গ্রন্থ উর্মিমুখরের 7ম ভাগ আজকের মতো এখানেই শেষ হলো। বন্ধুদের এই গ্রন্থের 8ম ভাগের জন্যে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ধন্যবাদ।